ওয়েলকাম টু ইবেঙ্গল। ইবেঙ্গল আপনাদের সবাইকে স্বাগত। আমি মুকেশ মণ্ডল, আমি তোমাদের এখানে নিটের বায়োলজি ক্লাসটা করাই। তো এর আগের আমাদের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে ইকোসিস্টেমের উপরেই ক্লাসটা ছিল আগের ক্লাসটা। তো আগের ক্লাসে আমরা ইকোসিস্টেমের বিভিন্ন কম্পোনেন্টসগুলো দেখেছি, একটা ইকোসিস্টেমে কী কী কম্পোনেন্ট থাকে বা থাকে না, তার বায়োটিক কম্পোনেন্ট, অ্যাবায়োটিক কম্পোনেন্ট এবং কী কী আছে না আছে, এতে অ্যাবায়োটিক বায়োটিক কম্পোনেন্টের মধ্যে কী কী আছে সেইগুলো পড়াশোনা করেছি। ঠিক আছে, তো আজকে আমরা ইকোসিস্টেমের নেক্সট যেগুলো আছে সেই নেক্সট পার্টগুলো পড়বো, যেখানে প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন, এনার্জি পিরামিড, এনার্জি ফ্লো, এই জিনিসগুলো আজকে আমরা পড়বো। তার আগে বলে রাখি, যেহেতু আমরা নিটের সিলেবাস পড়ছি বা নিটের জন্য পড়ছি, তাই আমরা এখানে পুরোপুরি এনসিইআরটি যে সিলেবাস, সেই এনসিইআরটি সিলেবাসটাকেই ফলো করছি। এবং ইকোসিস্টেম চ্যাপ্টারটা আছে ক্লাস 12-এর এনসিইআরটি বই, যে ক্লাস 12-এর বইটা আছে, সেই ক্লাস 12-এর বইয়ের মধ্যে ইকোসিস্টেম চ্যাপ্টারটা আছে। ঠিক আছে, তো দেখা যাক। আমরা আজকে যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে কি, প্রোডাক্টিভিটি পড়বো, ঠিক আছে, ডিকম্পোজিশন পড়বো, আর কি পড়বো, এনার্জি ফ্লো পড়বো। এনার্জি ফ্লো এবং এনার্জি পিরামিড, এই তিনটে চারটে জিনিস আজকে আমরা পড়বো, এবং আমাদের নেক্সট ক্লাসে নিউট্রিয়েন্ট সাইকেলটা পড়ানো হবে। প্রথমে জানতে হবে যে প্রোডাক্টিভিটিটা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, প্রোডাক্টিভিটি, প্রোডাক্ট কথাটার সঙ্গে আমরা অনেকটা পরিচিত, যে প্রোডাক্ট মানে কোনো একটা জিনিস তৈরি করা বা তৈরি যেটা হয় সেটাকে আমরা প্রোডাক্ট বলি, কোনো একটা আউটপুট। ঠিক আছে, ইনপুট দেওয়া হলে তার একটা আউটপুট হয়, সেই আউটপুটটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টিভিটি অর্থাৎ প্রোডাক্টিভিটির কথার অর্থ হচ্ছে কি না, তার উৎপাদন ক্ষমতা। ইকোসিস্টেমের প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতা যেটা হচ্ছে সেটা কি না, প্রোডাক্টিভিটি ইজ দ্য রেট অফ সিনথেসিস অফ বায়োমাস। ঠিক আছে, রেট অফ সিনথেসিস অফ বায়োমাস বাই এন ট্রফিক লেভেল, বাই এন এনি ট্রফিক লেভেল। তাহলে ট্রফিক লেভেল, একটা ট্রফিক লেভেলের যে কোনো অর্গানিজম, ঠিক আছে, যে কোনো অর্গানিজমস বা অর্গানিজম বলতে এখানে প্রডিউসার্সকেই হতে হবে, প্রডিউসার্স ছাড়া অন্য কেউ তো প্রোডাক্টিভিটি তৈরি করতে পারে না, প্রথম তারাই আছে। ঠিক আছে, the rate of synthesis of biomass by an trophic level per unit area in a unit time is called productivity. ঠিক আছে, প্রতি একক সময়ে, প্রতি একক ক্ষেত্রফলে, পার ইউনিট এরিয়া, ঠিক আছে, প্রতি একক জায়গাতে, প্রতি একক সময়ে যতটা আমার প্রোডাকশন হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি না, সেই ট্রফিক লেভেলের প্রোডাক্টিভিটি। তাহলে ট্রফিক লেভেল আমরা পরে পড়বো, ট্রফিক লেভেল জিনিসটা কি। ট্রফিক লেভেল আমাদের অনেকগুলো হতে পারে। ট্রফিক লেভেল বলতে তোমার এখানে প্রাইমারি ট্রফিক লেভেল, সেকেন্ডারি ট্রফিক লেভেল, টার্সিয়ারি, কোয়াটারনারি, এরকম অনেকগুলো ট্রফিক লেভেল হয়। আমরা জানি যখন ফুড চেন পড়বো তখন কি হচ্ছে না, ফুড চেনের এক একটা লেভেলকে বলা হচ্ছে কি, অ্যাকচুয়ালি ফুড চেনের এক একটা লেভেলকে বলা হয় এক একটা ট্রপিক লেভেল। ঠিক আছে, ফুড চেনের এক একটা লেভেলকে বলা হয় এক একটা ট্রপিক লেভেল। তার জন্য এখানে প্রোডাক্টিভিটি কি হলো না, দ্য রেট অফ সিনথেসিস অফ বায়োমাস বাই এনি ট্রপিক লেভেল পার ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম ইজ কল প্রোডাক্টিভিটি। ঠিক আছে, তাহলে এবার নেক্সট আসছে আমরা বায়োমাস। এখানে আমরা প্রোডাক্টিভিটিটা দেখলাম কি, বায়োমাস কথাটা আছে, যে টোটাল কতটা বায়োমাস সিনথেসিস হয় সেটাকে তার প্রোডাক্টিভিটি বলে। তাহলে প্রোডাক্টিভিটি জানতে গেলে আমাকে এই জিনিসটাও জানতে হবে যে বায়োমাসটা কি। ঠিক আছে, কারণ বায়োমাস না জানলে তো আমরা ঠিক বুঝতে পারবো না। বায়োমাস হচ্ছে অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার। ঠিক আছে, কি বললাম, অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার প্রেজেন্ট এট এনি গিভেন টাইম। কোনো একটা অর্গানিজম বা কোনো একটা ট্রফিক লেভেলের পার্টিকুলার টাইমে কতটা বায়োমাস প্রেজেন্ট আছে বা আছে, সেটাই হচ্ছে তার কি, তোমার অর্গানিক ম্যাটার প্রেজেন্ট আছে, সেটাই হচ্ছে তার বায়োমাস। ঠিক আছে, কোনো একটা ট্রফিক লেভেলের কতটা অর্গানিক অর্থাৎ জৈব বস্তু কতটা আছে সেটাই তার বায়োমাস। ঠিক আছে, কোনো একটা ট্রফিক লেভেল ধরা যাক, কোনো একটা ট্রফিক লেভেল, সেই ট্রফিক লেভেল হয়তো এই মুহূর্তে একটা ট্রফিক লেভেল, সেই মুহূর্তে হয়তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি, হয়তো তার 5 কিলো টোটাল অর্গানিক ম্যাটার প্রেজেন্ট আছে, তাহলে তার বায়োমাস হচ্ছে 5 কেজি, 5 কেজি ফর পার্টিকুলার টাইম, ফর দ্যাট পার্টিকুলার টাইম। ঠিক আছে, ওই পার্টিকুলার টাইমটার জন্য তার বায়োমাস হচ্ছে 5 কেজি। এবার প্রোডাক্টিভিটি কি হচ্ছে, ইকোসিস্টেমের প্রোডাক্টিভিটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা কি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। ঠিক আছে, তো প্রাইমারি প্রোডাক্টিভিটি কি এবং সেকেন্ডারি প্রোডাক্টিভিটি কি, এগুলো আমাদের দেখতে হবে। 1 মিনিট দাঁড়াও। তো প্রাইমারি প্রোডাক্টিভিটি বলতে আমরা কি বুঝবো এখানে দেখা যাক না। প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে কি, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ বায়োমাস or organic matter produced per unit area over a time period by plants during photosynthesis। ঠিক আছে, আমরা দেখেছি যে ট্রফিক লেভেল বা খাদ্য ট্রফিক লেভেলের কি হচ্ছে, ট্রফিক লেভেলের ফার্স্ট ট্রফিক লেভেল আছে প্রডিউসার্স। প্রথমে তো প্রডিউসার্সরাই থাকবে ইকোসিস্টেম, কারণ তারা একমাত্র খাদ্য তৈরি করতে পারে, বাকি এর পরেরগুলো কি হবে, প্রডিউসার্সকে খাবে। ঠিক আছে, তাই প্রডিউসার্স কি হচ্ছে, প্রাইমারি প্রোডাকশন মানে কি, প্রথমে যে যে ফার্স্ট, ঠিক আছে, প্রাথমিক উৎপাদন। তাহলে প্রাথমিক উৎপাদন কে করবে,
যে প্রথমে আছে সেই প্রথম উৎপাদন করবে, খাদ্য শৃঙ্খলের যে প্রথমে আছে, ঠিক আছে, অর্থাৎ একটা ইকোসিস্টেমের যে প্রথমে থাকবে, যে প্রথম খাদ্য উৎপাদন করবে, যে রান্না করবে, সেই হচ্ছে তোমার কি না প্রাইমারি প্রডিউসার্স। ঠিক আছে, প্রাইমারি প্রডিউসার্সরা ঠিক যতটা উৎপাদন করবে সেটাই হচ্ছে তার প্রাইমারি প্রোডাক্টিভিটি। কত কীরকম উৎপাদন, পার ইউনিট এরিয়া ওভার এ টাইম পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে ঠিক কতটা উৎপাদন হয় সেটাই তার প্রাইমারি প্রোডাক্টিভিটি বা প্রাইমারি প্রোডাকশন। উৎপাদন কি করবে না, এখানে বায়োমাস অর অর্গানিক ম্যাটার, ঠিক আছে, অর্গানিক বস্তু বা বায়োমাস তৈরি করবে। কখন তৈরি করবে না, কোনো একটা নির্দিষ্ট টাইমে কোথায় তৈরি করবে না, পার্টিকুলার এরিয়াতে, একটা পার ইউনিট এরিয়াতে কতটা তৈরি করছে সেটাই হচ্ছে তার প্রাইমারি প্রোডাকশন। ঠিক আছে, এবার প্রাইমারি প্রোডাকশনটা হচ্ছে তাহলে এটা প্রতি একক সময় দেখা গেল প্রতি একক এরিয়াতে। এবার আছে একটা নেক্সট জিনিস যেটা হচ্ছে কি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, অর্থাৎ মোট কত উৎপন্ন করেছে। ঠিক আছে, যে অর্গানিক ম্যাটারটা তৈরি করছে সেটা মোট কতটা হয়েছে, দ্য টোটাল সাম অফ অর্গানিক ম্যাটার সিনথেসাইজ বাই দ্য প্রাইমারি প্রডিউসার্স অর ভায়া ফটোসিনথেসিস ইজ কল্ড গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। তাহলে প্রোডাক্টিভিটি ছিল কি, প্রাইমারি প্রোডাক্টিভিটি পিপি, প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে ছিল আমার প্রতি একক এরিয়াতে, ঠিক আছে, পার ইউনিট এরিয়াতে ঠিক কতটা বায়োমাস তৈরি হয়েছে সেটাই হচ্ছে তার প্রাইমারি প্রোডাক্টিভিটি। ঠিক আছে, আর গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে কি হচ্ছে, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে কি না টোটাল, ঠিক আছে, মোট কতটা প্রাইমারি ওই একটা টাইম পিরিয়ডের মধ্যে মোট কতটা তার ফটোসিনথেসিস হয়েছে বা প্রোডাক্টিভিটি কতটা হয়েছে সেটাই তার হচ্ছে টোটাল প্রোডাক্টিভিটি। এটা হচ্ছে কি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। ঠিক আছে, গ্রস মানে হচ্ছে টোটাল। অ্যান্ড নেক্সট আছে কি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। তাহলে দেখো মোট যে প্রাইমারি প্রোডাক্টিভিটি আছে এই পুরোটাই তো নিশ্চয়ই শরীরে তার বেঁচে থাকে না, তাই না, তো পুরোটাই তো সেভ থাকে না, পুরোটাই স্টোরেজ থাকে না। তাহলে গ্রস যেটা হচ্ছে টোটাল, এই টোটালটা থেকে কিছু পরিমাণ এনার্জি তার বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসের কাজে লাগে। ঠিক আছে, একটা প্লান্ট বডি বা একটা প্রডিউসারের শরীরে তো বিভিন্ন কাজ হয়, তো ফটোসিনথেসিস, রেসপিরেশন, বিভিন্ন ধরনের কাজ হয়। রেসপিরেশনে কি হচ্ছে, এনার্জি লাগে, সেই এনার্জি কোথা থেকে পাবে, সেই এনার্জি পাচ্ছে আমার এই গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি থেকেই পাচ্ছে এনার্জিটা, রেসপিরেশন হচ্ছে সেটার জন্য। তাহলে এই গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি অর্থাৎ যতটা টোটাল তৈরি হয়েছিল সেখান থেকে যদি আমি রেসপিরেটরি এনার্জিটা বাদ দিয়ে দিই, রেসপিরেশনে আমার যে পরিমাণ এনার্জি লস হয়েছে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে বেঁচে থাকবে যেটা, সেটাকে বলা হচ্ছে কি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি অর্থাৎ টোটাল আউটপুট। ঠিক আছে, আমার টোটাল ইনপুট এটা হয়েছিল, ঠিক আছে, টোটাল আমি এতটা এনার্জি তৈরি করেছিলাম, জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, এটা আমি তৈরি করেছিলাম মোট টোটাল, এবং সেখান থেকে আমার রেসপিরেশনে যে খরচ হয়েছে সেই খরচটা আমার বাদ দিলে বেঁচে আছে কি এনপিপি। ঠিক আছে, ধরো আমি ধরে নিলাম যে বা বললাম আমি রোজ 5 টাকা করে বা 1 টাকা করে ইনকাম করি, এটা হচ্ছে আমার কি প্রোডাক্টিভিটি, আমার পার ডে অর্থাৎ প্রতি একক একটা দিনে আমার 1 টাকা ইনকাম, যেরকম এখানে বলেছে প্রতি একক সময়ে কতটা প্রোডাক্টিভিটি। ঠিক আছে, এবার 1 মাস ধরে যদি আমি একটা টাইম লিমিটেড দিই যে আমার 1 মাস টাইম, এই 1 মাসে আমার তাহলে মোট ইনকাম কত হচ্ছে না 30 টাকা, যেহেতু প্রতিদিনে 1 টাকা তাহলে 1 মাসে হচ্ছে আমার 30 টাকা। ঠিক গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটিটা হচ্ছে এখানে ওই 1 মাসের একটা প্রোডাক্টিভিটি, অর্থাৎ মোট সময়টার মধ্যে আমার কতটা প্রোডাক্টিভিটি হয়েছে। ঠিক আছে, এবার নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি কি না আমার 1 মাস ইনকাম করেছি, এবার 1 মাস তো শুধু আমি ইনকামই করে গেছি না, 1 মাসে নিশ্চয়ই কিছু খরচও করেছি, নিজের খাবার দাবার বিভিন্ন পারপাসে টাকা খরচ হয়েছে, তাহলে হচ্ছে 30 টাকার মধ্যে তো আমার 10 টাকা খরচ হয়েছে, 20 টাকা সেভ। তাহলে এই 10 টাকাটা হচ্ছে এখানে রেসপিরেশন এনার্জি, ঠিক আছে, রেসপিরেটরি এনার্জি লস, তাহলে আমার এখন বেঁচে আছে তো 20 টাকা, তাহলে মোট ইনকাম কত আমার 20 টাকা, সেই মোট ইনকাম হচ্ছে এখানে এনপিপি অর্থাৎ নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। ঠিক আছে, অর্থাৎ নেট ইনকামটা হচ্ছে এখানে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। ঠিক আছে, এই ফর্মুলাটা দেখে নাও এখানে যে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস রেসপিরেটরি লস বাই প্ল্যান্টস। ঠিক আছে, এটা হলো কি তার প্রোডাক্টিভিটি তথ্য বিভিন্ন ধরনের। একটা ইকোসিস্টেমের প্রোডাক্টিভিটি জানতে গেলে আমাকে এই জিনিসগুলো জানতে হবে, প্রাইমারি প্রোডাক্টিভিটি কি, তার গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি কি, তার নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি কি। ঠিক আছে, এরপর আমরা চলে যাব সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। ঠিক আছে, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি কি হবে, আমার যে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটিটা পেলাম সেই নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি কি হবে, আমার পরের ট্রফিক লেভেলে যাবে। আমার ঠিক যতটা মানে প্রডিউসার্সরা যে পরিমাণ এনার্জিটা স্টোরেজ করে রেখেছে তার খেয়ে দিয়ে বিভিন্ন ধরনের খরচ করে আমার যেটা আছে, অর্থাৎ আমি 1 মাসে যে ইনকাম করেছিলাম তার থেকে আমার যে পরিমাণ পয়সা বেঁচে আছে বা টাকা বেঁচে আছে সেভিং যেটা, সেই সেভিংটা আমি কি করব পরের মাসে আমি খরচ করব। ঠিক আছে, পরের মাসে খরচ করব, যেটা হচ্ছে কি না সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। তার আগে এখানে দেখা যাক যে এনপিপি ইজ দ্য অ্যামাউন্ট অফ নিউ বায়োমাস
অ্যাডেড ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, এনপিপি অর্থাৎ নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি কি হচ্ছে, একটা নতুন বায়োমাস অ্যাডেড ইন এ গিভেন টাইম অফ পিরিয়ডস। ঠিক আছে, গিভেন পিরিয়ড অফ টাইম। Whereas standing crop, এখানে একটা নতুন টার্ম আছে স্ট্যান্ডিং ক্রপ। স্ট্যান্ডিং ক্রপটা কি না, স্ট্যান্ডিং ক্রপ ইজ দ্য মেজার অফ টোটাল বায়োমাস অফ প্রডিউসার্স প্রেজেন্ট এট এ গিভেন পিরিয়ডস অফ টাইম। ঠিক আছে, তাহলে এখানে এনপিপি আর স্ট্যান্ডিং ক্রপের মধ্যে ডিফারেন্সটা বুঝে নিতে হবে একটু। ঠিক আছে, এনপিপি অ্যান্ড স্ট্যান্ডিং কি না ক্রপ। ঠিক আছে, স্ট্যান্ডিং ক্রপটা কি, স্ট্যান্ডিং ক্রপ হচ্ছে টোটাল বায়োমাস। ঠিক আছে, স্ট্যান্ডিং ক্রপ হচ্ছে টোটাল বায়োমাস অফ এ গিভেন পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, আর এনপিপি কি, এনপিপি হচ্ছে নিউ বায়োমাস অ্যাডেড টু দ্য এনভায়রনমেন্ট অর ইকোসিস্টেম। ঠিক আছে, প্রডিউসড বাই দ্য প্রডিউসার্স। ঠিক আছে, কোনো একটা প্রডিউসার্সে ঠিক যতটা নতুন আমার বায়োমাস তৈরি করছে প্রতি ওই একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে, এক মাসে ধরো যেমন আমার 20 টাকা সেভ করলাম আমি, সেই 20 টাকা সেভিংটা হচ্ছে আমার এনপিপি। আর স্ট্যান্ডিং ক্রপটা হচ্ছে কি, আমার আগেও ছিল কিছু, হয়তো আগের মাসেও আমার কিছু টাকা সেভিং ছিল, এই মাসেও 20 টাকা সেভিং হয়েছে, মোট করে হয়তো আমার টোটাল 50 টাকা সেভিং হলো। আগের মাসের 20 টাকা, এই মাসের 20 টাকা, হয়তো 40 টাকা সেভিং হলো। এটা হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ। ঠিক আছে, কোনো একটা টাইম পিরিয়ডের মধ্যে ঠিক তার কতটা সেভিং আছে সেটা হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ। আর এনপিপি হচ্ছে পার্টিকুলার ওই মাসেই কতটা সেভিং হলো সেটা হচ্ছে তার এনপিপি, অর্থাৎ নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। সেকেন্ডারি প্রোডাক্টিভিটি কি হচ্ছে, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হচ্ছে ইজ দ্য রেট অফ নিউ অর্গানিক ম্যাটার সিনথেসাইজড বাই দ্য কনজিউমার্স। ঠিক আছে, অর্থাৎ এনপিপিটাকে কারা খাবে, কনজিউমার্স। এরা তো প্রডিউসার্স ছিল, এরাকে কারা খাবে না, কনজিউমার্সরা খাবে। এবার কনজিউমার্স ঠিক যতটা কি করবে না প্রোডাকশন করবে সেটাকে বলা হচ্ছে কি সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। ঠিক প্রাইমারি প্রোডাক্টিভিটির মতোই প্রতি একক সময়ে প্রতি একক ক্ষেত্রফলে ঠিক কতটা প্রোডাক্টিভিটি হচ্ছে সেটাই তার সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। ঠিক আছে, and it is smaller than the primary productivity. তার নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি যতটা হয়েছিল নিশ্চয়ই সেকেন্ডারি প্রোডাক্টিভিটি অতটা হবে না, কারণ সে প্রাইমারি প্রোডাক্টিভিটি খরচ হয়ে তারপর থেকে সেকেন্ডারিতে গেছে, সেকেন্ডারিতে আবার কিছু খরচ হয়ে তারপর সেখান থেকে কিছু আউটপুট বেরোবে, তাহলে প্রোডাক্টিভিটি বা আউটপুটটা খুবই কম হবে। অ্যান্ড যত ট্রফিক লেভেলটা বাড়বে তত তার আউটপুট বা প্রোডাক্টিভিটিটা তত কম হতে যাবে, ধীরে ধীরে ডিক্রিজিং অর্ডারে যেতে থাকবে। ঠিক আছে, ইনক্রিজিং থেকে ডিক্রিজিং অর্ডারের দিকে একদম ডিক্রিজিং অর্ডারে এইভাবে যেতে থাকবে, এবং যেতে যেতে একটা সময় হবে যখন আর প্রোডাক্টিভিটি থাকবে না, প্রোডাক্টিভিটি প্রায় টেন্ডস টু জিরো। ঠিক আছে, নেক্সট আসছি আমরা ইকোলজিক্যাল এফিসিয়েন্সি। ঠিক আছে, তার আগে আমরা বলি যে প্রোডাক্টিভিটি সম্বন্ধে যেগুলো বললাম সেগুলো মোটামুটি বোঝা গেছে নিশ্চয়ই, আশা করি। অর্থাৎ এখানে প্রোডাক্টিভিটি জানতে গেলে ডেফিনেশন জানতে হবে, হোয়াট ইজ প্রোডাক্টিভিটি। ঠিক আছে, ক ধরনের প্রাইমারি এবং সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। প্রাইমারি প্রোডাক্টিভিটির মধ্যে কি দেখলাম না, প্রতি একক ক্ষেত্রফলে একটা নির্দিষ্ট সময় কতটা প্রোডাক্টিভিটি হচ্ছে সেটা হচ্ছে তার প্রাইমারি প্রোডাক্টিভিটি। সেকেন্ডারি গ্রস, এরপর হচ্ছে টোটালটা হচ্ছে গ্রস প্রোডাক্টিভিটি। আর যেটা বেঁচে থাকলো, যেটা সেভিং আমার খরচ করার পর, টোটাল থেকে খরচ করার পর যেটা বেঁচে থাকে সেটা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। ঠিক আছে, স্ট্যান্ডিং ক্রপ কি, বায়োমাস কি, এগুলো আমরা দেখেছি। এবার আসছি আমি ইকোলজিক্যাল এফিসিয়েন্সি। ঠিক আছে, ইকোলজিক্যাল এফিসিয়েন্সি, এখানে ইকোলজিক্যাল এফিসিয়েন্সি হচ্ছে ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিসিভড বাই অ্যান ট্রফিক লেভেল। ঠিক আছে, অ্যামাউন্ট অফ এনার্জি রিসিভড বাই ওয়ান ট্রফিক লেভেল ফ্রম দ্য আদার্স ইন অ্যান ইকোসিস্টেম। ঠিক আছে, একটা ইকোসিস্টেমের ট্রফিক লেভেল যেটা হচ্ছে কি, মানে একটা একজনের থেকে আরেকজন ঠিক যতটা পাবে সেটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। ঠিক আছে, এই একটা ট্রফিক লেভেল, লোয়ার ট্রফিক লেভেল, এটা হায়ার ট্রফিক লেভেল। লোয়ার থেকে হায়ারে ঠিক যতটা এনার্জি আসবে, ঠিক আছে, সেটাই হচ্ছে তার কি না ইকোলজিক্যাল এফিসিয়েন্সি। ঠিক আছে, অর্থাৎ প্রডিউসার্স থেকে কনজিউমার্স, কনজিউমার্স থেকে তার পরের ট্রফিক লেভেল, মানে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, এইভাবে এনার্জি লেভেলটা কি হবে ইকোলজিক্যাল ডিস্ট্রিবিউটেড হতে থাকবে। ঠিক আছে, তো একটা ট্রফিক লেভেল থেকে আরেকটা ট্রফিক লেভেলে ঠিক কতটা এনার্জি ট্রান্সফার হচ্ছে বা কতটা কি ট্রান্সফার হচ্ছে সেটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। ঠিক আছে, শুধু এনার্জি নয়, বা আরও বিভিন্ন ধরনের জিনিস আছে, সেগুলো হচ্ছে কি নাম তার এফিসিয়েন্সি। এবার দেখা যাক কি কি এফিসিয়েন্সি আছে। আমরা এখানে 3 ধরনের এফিসিয়েন্সির কথা পড়বো। তার মধ্যে হচ্ছে একটা কি কনজিউমশন এফিসিয়েন্সি, অ্যাসিমিলেশন এফিসিয়েন্সি আর এনার্জি প্রোডাকশন এফিসিয়েন্সি। ঠিক আছে, হোয়াট ইজ কনজিউমশন এফিসিয়েন্সি? কনজিউমশন এফিসিয়েন্সি এখানে কি সেটা দেখবো। কনজিউমশন এফিসিয়েন্সি ফর্মুলা দেওয়া হয়। ঠিক আছে, এই ফর্মুলা দিয়েই আমরা কি করবো না কনজিউমশন এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করব। ঠিক আছে, তো তার আগে বলি এখানে কনজিউমশন এফিসিয়েন্সি যেটা আছে এই ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলাটা আমি এখানে দিয়েছি, ঠিক আছে, এই ফর্মুলা জেনারেলি অঙ্ক এখানে তোমাদের নিটে দেবে না, কিন্তু যেটা এটা হাই ক্লাসের জন্য ফর্মুলাটা মনে রাখলে ভালো।
অনেক সময় এই ফর্মুলাগুলো দিয়ে দেয় যে কনজিউমশন এফিসিয়েন্সি কোন ফর্মুলাটা ঠিক, ঠিক আছে, যে একটা চারটে ফর্মুলা দিয়ে দিল, এবার বলবে হুইচ ওয়ান ইজ ফর কনজিউমশন এফিসিয়েন্সি, বা হাউ টু ক্যালকুলেট কনজিউমশন এফিসিয়েন্সি দিয়ে চারটে ফর্মুলা দিয়ে দিল, তার মধ্যে হয়তো এটা থাকবে, ঠিক আছে। এবার ফর্মুলাটার মধ্যে কি লেখা আছে না, কনজিউমশন এফিসিয়েন্সি ইজ ইকালস টু আইএন বাই আইএন বাই পি এন মাইনাস ওয়ান ইন্টু 100, ঠিক আছে। এফিসিয়েন্সি অর্থাৎ পার্সেন্টেজে বের করবো, তাই এখানে 100 আমার দেওয়া হয়েছে, পার্সেন্টেজ করার জন্য এটা 100 মাল্টিপ্লাই করা হয়েছে। আইএন মানে কি হচ্ছে, আইএন মানে হচ্ছে ইনজেকশন, ঠিক আছে, আইএন মানে হচ্ছে ইনজেকশন, আর পি হচ্ছে প্রোডাকশন, ঠিক আছে, পি হচ্ছে প্রোডাকশন। এখানে এন ফর কি না, এন ফর হচ্ছে না, সরি, এন ফর হচ্ছে নাম্বার অফ ট্রফিক লেভেল, ঠিক আছে, না ট্রফিক লেভেলে ঠিক তার কোন নম্বর ট্রফিক লেভেলে পজিশন অফ ট্রফিক অর্গানিজম ইন ট্রফিক লেভেল, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি ক্যালকুলেট করতে চাই, ধরো কনজিউমশন এফিসিয়েন্সি আমি কি দেখলাম, আইএন, ঠিক আছে, ইনজেকশন, তাহলে আগে ট্রফিক লেভেল থেকে আমি, বা আমার সেই ট্রফিক লেভেলে যে ট্রফিক লেভেলটা আমি ক্যালকুলেট করছি, সেই ট্রফিক লেভেলে ঠিক কতটা পরিমাণ খাবার খেলো, ইনজেস্ট করলো, ঠিক আছে, ইনজেস্ট করলো, সেটাই হচ্ছে তার ইনজেকশন, ঠিক আছে, আইএন, অর্থাৎ ট্রফিক লেভেল 1-এ আমি ক্যালকুলেট করছি, বা ট্রফিক লেভেল 2-তে আমি এটা ক্যালকুলেট করছি, ঠিক আছে। তাহলে 2 নম্বর ট্রফিক লেভেলে আমার ঠিক কতটা খেলো, দ্যাট ইজ I2, ঠিক আছে, 2 নম্বর ট্রফিক লেভেলে আমার ঠিক কতটা খাবার খেয়েছে সেটা হচ্ছে তার ইনজেকশন আইএন ভ্যালু। এবার আসছে কি, পি এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এন মাইনাস ওয়ান কি, এন তো সেই ট্রফিক লেভেলটা আমি যত নম্বরে ক্যালকুলেট করতে চাইছি, তাহলে এন মাইনাস ওয়ান তার আগের ট্রফিক লেভেল, ঠিক আছে, তাহলে আগের ট্রফিক লেভেলে ঠিক কতটা প্রোডাক্টিভিটি আছে বা প্রোডাকশন কতটা আছে, সেইটা আগের ট্রফিক লেভেল, কারণ আমি আগের ট্রফিক লেভেল থেকে খাবো, কনজিউমাররা তো তার আগের ট্রফিক লেভেল থেকে নিশ্চয়ই খায়, প্রডিউসারের কাজ তৈরি করা, এবং ইন্টু 100, মানে এখানে যদি আমি 2 নম্বর ট্রফিক লেভেলে ক্যালকুলেশন করছি, তাহলে আমার 1 নম্বর ট্রফিক লেভেল এন মাইনাস ওয়ান মানে 2 - 1 হবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর ট্রফিক লেভেলে আমার ঠিক কতটা প্রোডাকশন ছিল বা প্রোডাক্টিভিটি যেটা ছিল সেইটা হবে এখানে পি এর ভ্যালু, ঠিক আছে, পি এন মাইনাস ওয়ান ইন্টু 100, অর্থাৎ আমি যদি কনজিউমশন ডেফিসিয়েন্সি দেখি, ডেফিনেশন দেখি, তাহলে কি হবে না, is the percentage of total production available at one trophic level, that is Pn minus 1, and that is actually consumed by the trophic compartment one level up, তাহলে কি হচ্ছে না, প্রোডাকশন পার্সেন্টেজ অফ কি হবে না, পার্সেন্টেজ অফ টোটাল প্রোডাকশন অ্যাভেলেবেল ফর নেক্সট ট্রফিক লেভেল, ঠিক আছে, দ্যাট ইজ কনজিউমশন এফিসিয়েন্সি। এবার আসছি আমরা অ্যাসিমিলেশন এফিসিয়েন্সিতে, ঠিক আছে, তার আগে এগুলো মুছে নিই। তো অ্যাসিমিলেশন এফিসিয়েন্সি যেটা আছে, অ্যাসিমিলেশন এফিসিয়েন্সিটা কি না, অ্যাসিমিলেশন এফিসিয়েন্সি ইজ দ্য পার্সেন্টেজ অফ ইনজেস্টেড ফুড অ্যান্ড দ্যাট ইজ অ্যাসিমিলেটেড অ্যাক্রস দ্য গাট অফ কনজিউমার, অর্থাৎ নেক্সট টপিক লেভেল, ঠিক আছে, an বাই in ইন্টু 100, ঠিক আছে, an দ্যাট ইজ অ্যাসিমিলেটেড অ্যান্ড in ইনজেকশন, ঠিক আছে, ইনজেকশন ইন্টু 100 হচ্ছে আবার পার্সেন্টেজ করার জন্য 100 লেখা হয়েছে। an কি, an হচ্ছে অ্যাসিমিলেটেড, ঠিক আছে, ঠিক ওই ট্রফিক লেভেলে, পার্টিকুলার এই ট্রফিক লেভেলটাতে এন নাম্বার অফ ট্রফিক লেভেলে ঠিক কতটা খাবার অ্যাসিমিলেটেড হয়েছে, আমরা যতটা খাই নিশ্চয়ই ততটা অ্যাসিমিলেটেড হয় না, ঠিক আছে, তার কিছু পরিমাণ হলেও ওয়েস্ট হয়, ঠিক অ্যাসিমিলেটেড অ্যামাউন্টটা বাই যতটা আমি ইনজেস্ট করেছিলাম, ঠিক আছে, যতটা খেয়েছিলাম, টোটাল যতটা খেয়েছি, আর উপরে হচ্ছে যতটা অ্যাসিমিলেটেড হয়েছে ইনটু 100, এটা হচ্ছে আমার অ্যাসিমিলেশন এফিসিয়েন্সি, ঠিক আছে। নেক্সট আছে কি প্রোডাকশন এফিসিয়েন্সি, এটাও ঠিক সেরকমই হবে প্রোডাকশন এফিসিয়েন্সি কি হবে, আমার যতটা প্রোডাকশন হয়েছে, ঠিক আছে, যতটা প্রোডাকশন হবে, আর বাই যতটা আমি খেয়েছিলাম, বা সরি অ্যাসিমিলেটেড হয়েছিল, যতটা আমার অ্যাসিমিলেটেড হয়েছিল ইনটু 100, লেভেলে ঠিক আমার যতটা সিমুলেটেড করেছিলাম এবং কতটা প্রোডাকশন হয়েছে, এই দুটোর রেশিও হচ্ছে কি, রেশিও ইন্টু মাল্টিপ্লাই, এটা হচ্ছে আমার প্রোডাকশন এফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে এগুলো কিছু না, এগুলো একটা রেশিও ভ্যালু, ঠিক আছে। প্রোডাকশন এফিসিয়েন্সি মানে হচ্ছে কতটা প্রোডাকশন মাইনাস প্রোডাকশন বাই অ্যাসিমিলেশন, আর অ্যাসিমিলেশন এফিসিয়েন্সি হচ্ছে অ্যাসিমিলেশন বাই ইনজেকশন, আর কনজিউমশন হচ্ছে কি ইনজেকশন বাই প্রোডাকশন অফ প্রোডাকশন হচ্ছে কি না, কার না আগের ট্রফিক লেভেলের,
ঠিক আছে, আগের ট্রফিক লেভেলের কতটা প্রোডাকশন ছিল। দেখো অ্যাসিমিলেশন, ইনজেকশন এগুলো খুব রিলেটেড টার্ম, এগুলো স্টেপ ওয়াইজেই হয়, এমনি এমনি হয় না। আগের ট্রফিক লেভেলে প্রোডাকশন Pn-1 সেটাকে কি হবে না ইনজেস্টেড করবে, কি একজন খাবে, ঠিক আছে, সোপটা খাবে, খাওয়ার পর সেটা সোপটা তো কাজে লাগছে না শরীরে, যেটা কাজে লাগছে অর্থাৎ সেটা হচ্ছে কি অ্যাসিমিলেটেড, এবং যেটা অ্যাসিমিলেটেড হয়েছে তার থেকে কিছুটা হচ্ছে প্রোডাকশন হবে, কারণ বাকিটা আমার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিতে ব্যবহার হয়ে যাবে। ঠিক আছে, যেরকম প্রোডাকশনের প্রডিউসারের ক্ষেত্রে হলো ঠিক সেরকম কনজিউমারের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের যে অ্যাসিমিলেটেডের পর এখান থেকে বিভিন্ন ধরনের লস, যেমন কি রেসপিরেটরি লস, রিপ্রোডাক্টিভ লস, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ লস, বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস লস, ঠিক আছে, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসের লস। এই লসগুলোর পরে আমার ঠিক যেটুকু বেঁচে থাকবে সেটা হচ্ছে কি না সেই ট্রফিক লেভেলের প্রোডাকশন। ঠিক আছে, তাহলে এটা এই ফর্মুলাগুলো মনে রাখাও খুব একটা জটিল নয়, যেহেতু এগুলো স্টেপ ওয়াইজ। ঠিক আছে, অ্যাসিমিলেটেড মানে AN মাইনাস BN বাই IN, অর্থাৎ কতটা খেয়েছি টোটাল আর কতটা কাজে লেগেছে। ঠিক আছে, প্রোডাকশন মানে হচ্ছে যতটা কাজে লেগেছিল তার মধ্যে কতটা আমি প্রডিউস করতে পেরেছি। N হচ্ছে ট্রফিক লেভেল, অ্যান্ড N হচ্ছে ট্রফিক লেভেল, Pn মাইনাস হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যাভেলেবেল এট 1 ট্রফিক লেভেল, অ্যান্ড IN হচ্ছে ইনজেস্টেড বাই ট্রফিক কম্পোনেন্টস 1 লেভেল আপ। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি ডিকম্পোজিশনে। হোয়াট ইজ ডিকম্পোজিশন? ডিকম্পোজিশন, ঠিক আছে, নামটার মধ্যে দেখো এর অনেকটা জিনিস লুকিয়ে আছে না। ডিকম্পোজিশন, ঠিক আছে, ডি অর্থাৎ ভেঙে দেওয়া, ঠিক আছে, আলাদা করা, কি হবে না কম্পোজিশনগুলোকে আলাদা করা, কম্পোজিশনগুলোকে আলাদা করা, কোনো একটা কমপ্লেক্স কম্পাউন্ডকে, এটা কোনো একটা কমপ্লেক্স মলিকিউল, ঠিক আছে, এরকম একটা কমপ্লেক্স মলিকিউল আছে, তাকে ডিকম্পোজ করা, অর্থাৎ কি হবে তার মলিকিউলগুলোকে ভেঙে দেওয়া, ঠিক আছে, এরকম ভেঙে দেওয়া মলিকিউলগুলোকে, সেটা হচ্ছে কি না ডিকম্পোজিশন। তো ইকোসিস্টেমে এরকম কি হয়, ইকোসিস্টেমে ডিকম্পোজিশন প্রসেসটা কীরকম হয়? ইকোসিস্টেমে যেটা হচ্ছে, ইট ইজ দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন অফ কমপ্লেক্স অর্গানিক ম্যাটার্স, ঠিক আছে, অর্থাৎ যে অর্গানিক জৈব বস্তুগুলো আছে, বড় বড় জৈব বস্তুগুলো আছে, সেই বড় জৈব বস্তুগুলোকে ভেঙে ছোট ছোট ইনঅর্গানিক সাবস্টেন্সে কনভার্ট করার প্রসেসটা হচ্ছে কিনা ডিকম্পোজিশন। ঠিক আছে, এবং সেইগুলোকে ভেঙে পুরো ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টসে কনভার্ট করে। ঠিক আছে, কারা করে এগুলো না ডিকম্পোজার্সরা করে, যারা করে তাদের নাম হচ্ছে কি ডিকম্পোজার্স। ঠিক আছে, প্রসেসটার নাম হচ্ছে ডিকম্পোজিশন, এবং যারা এই প্রসেসটা করে তারাকে বলা হচ্ছে কি ডিকম্পোজার্স। এই প্রসেসে কি হচ্ছে না, এই প্রসেসে আমার ইকোসিস্টেমের যে কমপ্লেক্স মলিকিউলসগুলো আছে, কমপ্লেক্স অর্গানিক ম্যাটার্স, ঠিক আছে, সেগুলোকে ভেঙে আমার কি করবে না ইনঅর্গানিক ম্যাটারে কনভার্ট করবে, ছোট ছোট স্মল ইনঅর্গানিক সাবস্টেন্স কনভার্ট করে দেবে। ঠিক আছে, এবার আসছি ডেট্রিয়াস। এবারে ডিকম্পোজিশনের জন্য যে র ম্যাটেরিয়ালসগুলো সেগুলোকে বলা হচ্ছে কি ডেট্রিটাস, অর্থাৎ এই যে অর্গানিক কম্পাউন্ডটা ছিল সেটাকে বলা হচ্ছে কি ডেট্রিটাস। স্মল যে একটা ধরো বড় একটা স্টার্চ মলিকিউলস, ঠিক আছে, কি বললাম বড় একটা স্টার্চ, স্টার্চকে ভাঙলে আমি বিভিন্ন ধরনের পেয়ে যাবো। ঠিক আছে, স্টার্চটা হচ্ছে এখানে কি, বা লিগনিন, প্যাকটিন, এগুলো হচ্ছে একটা ডেট্রিটাস। ঠিক আছে, বড় লার্জ কমপ্লেক্সের মলিকুল যেগুলো সেটা হচ্ছে কি র ম্যাটেরিয়াল, যেগুলো কি বলা হচ্ছে না ডেট্রিটাস। এবার আসছে কি ডিকম্পোজিশন যে হয়, নিশ্চয়ই এটা একবারই হয় না, এই জন্য বিভিন্ন কয়েকটা স্টেপস আছে। ঠিক আছে, তো ডিকম্পোজিশনের যে স্টেপসগুলো আছে সেই স্টেপসগুলো কী কী দেখা যাক, স্টেপ ওয়াইজ হয়। তার মধ্যে স্টেপ 1 হচ্ছে কি ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, ফার্স্ট স্টেপে কি হচ্ছে ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, অর্থাৎ নামটা থেকে বোঝা যাচ্ছে ফ্র্যাগমেন্টেশনে কি হবে, ফ্র্যাগমেন্টস অর্থাৎ ভেঙে দেওয়া, ফ্র্যাগমেন্টেশন মানে আমরা জানি ভেঙে দেওয়া। ঠিক আছে, ইট ইজ আ প্রসেস অফ ব্রেকডাউন অফ ডেট্রিটাস ইন্টু স্মল পার্টিকলস বাই ডেট্রিভোর্স। ঠিক আছে, এক্সাম্পল কি না আর্থ ওয়ার্ম, কেঁচো, আর্থওয়ার্ম। তাহলে এখানে কি করে ডেট্রিটাসরা না, ডেট্রিভোর্সরা কি করছে না বড় বড় ডেট্রিটাসগুলোকে কি করছে স্মল পার্টিকেলসে ভেঙে দিচ্ছে, দ্যাট ইজ ফ্র্যাগমেন্টেশন। এরপর হচ্ছে লিকিং। ঠিক আছে, লিচিংয়ে কি হবে, লিক করা মানে কি, কোনো একটা জায়গায় আমরা লিক করা বুঝি মানে জলে ওয়াটার, লিকিং বলতে এখানে লিক বলতে ওয়াটারকে বোঝা যায় অনেকটা, দ্যাট মিনস এখানে কি হচ্ছে ওয়াটার সলিবল। ঠিক আছে, ওয়াটার সলিবল ইনঅর্গানিক নিউট্রিয়েন্টসে কি করছে না সয়েলটাকে ভরিয়ে দিচ্ছে, রিচ সয়েল। প্রসেস বাই হুইচ ওয়াটার সলিউবল ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট রিচ ইনটু সয়েল, তার মানে ইনঅর্গানিক সাবস্টেন্সগুলো কি হচ্ছে জলে জলে দ্রবীভূত যেগুলো, সেগুলো কি হচ্ছে মাটিতে ধীরে ধীরে ডিকম্পোজ হচ্ছে। ঠিক আছে, মাটিতে তারা ধীরে ধীরে মিশে যাচ্ছে। ঠিক আছে, এবং মাটির নিউট্রিয়েন্ট ভ্যালুটাকে বাড়িয়ে দিচ্ছে, এবং এটা কি করছে অ্যান্ড গেট প্রেসিপিটেড অ্যাজ আনঅ্যাভেলেবল সল্ট। ঠিক আছে, এবং এটা প্রেসিপিটেড হয়ে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে। ঠিক আছে, সরি প্রেসিপিটেড হচ্ছে।
লিচিং মানে হচ্ছে কি না, ইনঅর্গানিক যে নিউট্রিয়েন্টসগুলো আছে, যেগুলো ওয়াটার সলিউবল ইনঅর্গানিক নিউট্রিয়েন্টসটা কি হচ্ছে না সয়েলের মধ্যে মিশে যাচ্ছে, দ্যাট ইজ লিচিং। এবং হচ্ছে ক্যাটাবলিজম। ক্যাটাবলিজমে কি হবে, ক্যাটাবলিজমটাও তো ঠিক সেই রকমই ফ্র্যাগমেন্টেশনের মতনই। এখানে কি হচ্ছে, আগে অর্গানিক ম্যাটেরিয়ালসগুলোকে কনভার্ট করছে সিম্পল অর্গানিকে, সিম্পল থেকে এবার তারপর ধীরে ধীরে কি হচ্ছে সেটাকে ফার্দার কনভার্ট করে সেটাকে ইনঅর্গানিক কম্পাউন্ডে করে দিচ্ছে। অর্থাৎ এখানে কি হবে, ডেট্রিটাস, বড় লার্জ ডেট্রিটাস, কমপ্লেক্স ডেট্রিটাস মলিকিউলস সিম্পল অর্গানিক ম্যাটেরিয়ালে কনভার্ট করছে। সিম্পল অর্গানিকটাকে আবার কি করছে না ইনঅর্গানিক ম্যাটেরিয়াল কনভার্ট করছে, আলটিমেটলি ইনঅর্গানিক ম্যাটেরিয়ালসই কনভার্ট করছে। ঠিক আছে, দ্যাট ইজ ক্যাটাবলিজম। নেক্সট আছে হিউমিফিকেশন। হিউমিফিকেশনটা কি, হিউমিফিকেশন নাম থেকেই মনে আসছে, দেখো হিউমিফিকেশন, হিউমাস অর্থাৎ হিউমাসে কনভার্ট করছে এখানে। ঠিক আছে, হিউমিফিকেশন কি হচ্ছে না, এই প্রসেসে কি হচ্ছে, দ্যাট লিডস টু দ্য অ্যাকুমুলেশন অফ ব্রেকডাউন অর ডার্ক কালার অ্যামোরফাস অ্যান্ড কলয়েডিয়াল সাবস্টেন্স। ঠিক আছে, কালো এবং কলয়েডিয়াল সাবস্টেন্স, যেটাকে কি বলেছে হিউমাস। ঠিক আছে, দেখেছি মোটামুটি এর যারা গ্রামের দিকে বাড়ি তারা চাষবাস করে তারা হিউমাস বলতে কি সেটা জানে মোটামুটি। ঠিক আছে, which is highly resistant to microbial actions and undergoes the decomposition at very slow rate. ঠিক আছে, এরপরে নেক্সট আসছি আমরা কি মিনারেলাইজেশন, অর্থাৎ হিউমিফিকেশনের পর হচ্ছে মিনারেলাইজেশন। হিউমাসগুলো তৈরি হয়েছে, সেই হিউমাসগুলোকে আরও ডিগ্রেড করে দেওয়ার প্রসেসটা হচ্ছে কি মিনারেলাইজেশন, বা আরও ভেঙে ছোট করার প্রসেস হচ্ছে কি মিনারেলাইজেশন। ঠিক আছে, তাহলে এখানে প্রসেসগুলো কী কী ছিল, ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম, হিউমিফিকেশন অ্যান্ড মিনারেলাইজেশন। ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম, হিউমিফিকেশন, মিনারেলাইজেশন সবগুলোতে কি হচ্ছে জেনারেলি অর্গানিক থেকে ইনঅর্গানিকে কনভার্ট করে দেওয়া হয়। ঠিক আছে, লিচিংয়ে হচ্ছে কি সয়েল রিচ হচ্ছে, ইনঅর্গানিক ম্যাটেরিয়ালগুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছে লিচিং প্রসেসে, ফ্র্যাগমেন্টেশনে ছোটো ছোটো টুকরো হয়। ক্যাটাবলিজমে কি হচ্ছে না, বড় বড় লার্জ কমপ্লেক্স মলিকিউলসগুলো প্রথমে সিম্পল অর্গানিক ম্যাটেরিয়াল তারপরে ইনঅর্গানিকে কনভার্ট হচ্ছে। হিউমিফিকেশনে হিউমাস তৈরি হচ্ছে, আর মিনারেলাইজেশনে কি হচ্ছে না হিউমাসগুলো আবার ডিগ্রেড হয়ে ছোটো ছোটো মিনারেল তৈরি করছে। এটা একটা ডায়াগ্রাম, যে ডিকম্পোজিশনের বিভিন্ন স্টেপসের এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে। ধরো এখানে একটা বড় গাছ, ট্রি, তার থেকে কিছু পাতা ঝরেছে। সেই পাতাটা কি হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে, তার মধ্যে কি না সেটা কোনো পোকামাকড়ে খেতে পারে, সাম ইনসেক্টে খেতে পারে, সেটা মাটিতেই পড়ে ধীরে ধীরে পচবে বা নষ্ট হবে, যেটা কি করবে না যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো তাদের লেটার হিসাবে ইউজ করতে পারে, এবং সেখান থেকে সেটা কি হবে, সেখান থেকে আবার সেটা কি করবে না এই যে বিভিন্ন ধরনের যে কেঁচো বা আর্থওয়ার্মগুলো আছে এরা কি করবে মাটির সাথে মিশিয়ে দেবে। ঠিক আছে, আর্থওয়ার্ম, ব্যাকটেরিয়া এগুলো কি হচ্ছে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এদিক থেকেও ঠিক সেই রকম, এখানে যে কিছু ইনসেক্টে খেয়েছিল সে তো গেল, যদি না খেয়ে থাকে তাহলে কি হবে, সাম নিউট্রিয়েন্টস লিক ইনটু সয়েল বাই কেমিক্যাল অ্যাকশন। ঠিক আছে, এবং আলটিমেটলি সেটা কোথায় আসছে, মাটিতে আসছে। তাহলে মাটিটা কি হচ্ছে না ইনঅর্গানিক ম্যাটেরিয়ালে পুরো ভরপুর হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইনঅর্গানিক বা অর্গানিক রিচ সয়েল। ঠিক আছে, অর্গানিক রিচ সয়েল, যেটা কি হবে না সেটা আবার কি হবে, এই প্লান্ট যেটা আছে বড় বড় প্লান্ট সেখান থেকে নিউট্রিশন নিয়ে আবার সেগুলোই খাবে। ঠিক আছে, মাটি থেকে নিউট্রিশন পায় প্লান্ট। ঠিক আছে, সেইগুলো বিভিন্ন ধরনের মিনারেলস যা আছে, ওয়াটার, হাইড্রোজেন সব কিছু মাটি থেকেই কালেক্ট করে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিকম্পোজিশন, কী কী ফ্যাক্টরস আছে যেগুলো ডিকম্পোজিশনকে অ্যাফেক্ট করতে পারে, যেমন হচ্ছে কেমিক্যাল ডিকম্পোজিশন অফ ডেট্রিটাস। কেমিক্যাল কম্পোজিশন কী কী হচ্ছে দেখা যাক। ডিকম্পোজিশন ইজ স্লো ইফ ডেট্রিটাস ইজ রিচ ইন লিগনিন অ্যান্ড কাইটিন। যদি লিগনিন, কাইটিন, প্যাকটিন এইসব জাতীয় জিনিস দিয়ে তৈরি থাকে কেমিক্যালটা, ঠিক আছে, বা কোনো একটা ম্যাটেরিয়াল, ধরো চারদিকে ল্যাগনিনের লেয়ার আছে বা প্যাকটিনের লেয়ার আছে বা কাইটিনের লেয়ার আছে, এগুলো কমপ্লেক্স মলিকিউলস, তাই এগুলো ডিকম্পোজিশন হতে কী হচ্ছে না একটা টাইম লাগে, এবং সেই জন্য এটা কি স্লো হয়ে যায় রেটটা। ঠিক আছে, সে তার জায়গায় যদি কোনো নাইট্রোজেন, সুগার এসবগুলো থাকে তারা তাড়াতাড়ি কী হচ্ছে না ডিকম্পোজ করা যায়। ঠিক আছে, ক্লাইমেটিক ফ্যাক্টরস, অবশ্যই এখানে এটা খুব ইম্পর্টেন্ট, ক্লাইমেটিক ফ্যাক্টরসটা, অর্থাৎ জলবায়ু। ঠিক আছে, কীরকম ওয়েদার বা জলবায়ু থাকছে না, ক্লাইমেট কীরকম থাকছে না, টেম্পারেচার অ্যান্ড সয়েল। ঠিক আছে, টেম্পারেচার অ্যান্ড ময়েশ্চার এই দুটো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, টেম্পারেচারের উপর বিশাল বড় একটা মানে চেঞ্জ হতে পারে, বা ময়েশ্চারের উপর, টেম্পারেচার অ্যান্ড ময়েশ্চার দুটোই খুব ভাইটাল ফ্যাক্টরস। নেক্সট আসছে কি এনার্জি ফ্লো। ঠিক আছে, তাহলে আমরা প্রোডাক্টিভিটি পড়লাম, ডিকম্পোজিশন পড়লাম, এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি না এনার্জি ফ্লো। তো এনার্জি ফ্লো অর্থাৎ ফ্লো বুঝতে পারছি, এনার্জি ফ্লো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এনার্জিটা।
এখানে প্রথমে জানতে হবে যে এনার্জিটা আসে কোথা থেকে। Has the হ্যাঁ, লেগে আছে তো this line না নেই না